জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের পরে দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন তারা। এ সময় ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন তিনি। এছাড়া বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে বিস্তারিত জানান প্রেস সচিব। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন, টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়। বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। যে ডক্টর ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান অ্যান্টনিও গুতেরেস। বলেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। জাতিসংঘের মহাসচিব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান সহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান। এদিন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গেও একান্তই বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সেই সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করতে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় কমিশন। জাতিসংঘে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনূস। এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করার কৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে এদিন একান্ত বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যায় জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সেই সহযোগিতা চাওয়া হয়। এছাড়া ডক্টর ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পানি নিষ্কাশন, বন্যা মোকাবেলা ও কৃষি সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের উদীয়মান বাজার নয়, এটি বিশ্বের শীর্ষ 10 ভোক্তা বাজারের একটি হিসাবে দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। মার্কিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র যখন ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার উপযুক্ত। ব্যবসায়ীদেরকে, যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব। বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিনে বিতর্কে অংশ নিয়েছেন ৩৭টি দেশের প্রতিনিধি। যুদ্ধের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রত্যেকের কণ্ঠে ছিল যুদ্ধবন্ধের আহ্বান।
গাজা যুদ্ধে বিশ্ব মোড়লদের নিরাপত্তা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও। তাই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে গাজায় গণহত্যার জন্য পুরো বিশ্বকে দায়ী করেন মাহমুদ আব্বাস। সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে হিজবুল্লাহ ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন কেইর স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে চলা লড়াইকে আটকে দিয়েছে বিশ্বজুড়ে চলা সংঘাত। আত্মরক্ষার অধিকারের যুক্তি দিয়ে ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ রাজধানীতে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন পর্যটন সংস্থা নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। কর্মসূচির অংশ হিসাবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনের সড়কে সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, বাংলাদেশ একটি অনন্য অসাধারণ পর্যটন গন্তব্য। এটিকে আরও নিরাপদ ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। আমাদের চেষ্টা হচ্ছে পর্যটন শান্তির সোপান এবং ট্যুরিজম ইন পিস, এই স্লোগান নিয়ে, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারের বিশ্ব পর্যটন দিবস আমরা উদযাপন করছি। একেবারেই গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। রাজধানী সহ সারা দেশে কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিতে 10 টাকা করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দামও। বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে বাজারে বেড়েছে ইলিশের দামও। বৃষ্টির অজুহাতে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে বেগুন, কাঁকরোল, বরবটি, পটল সহ বেশিরভাগ সবজির দাম। গেল সপ্তাহে 160 টাকার কাঁচামরিচ কেজিতে প্রায় 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1800 টাকা কেজি দরে। 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা। সোনালী মুরগি 250 টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 520 টাকা থেকে 530 টাকা কেজিতে। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। এদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। ক্রেতারা বলছেন, ছুটির দিন আর বৃষ্টির অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন বিক্রেতারা, আর কাঁচামালের দাম এমনিতেও উঠানামা করে বলে দাবি বিক্রেতাদের। 6 বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল 9:30টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন, এবার বিপ্লবের অর্জন যেন দীর্ঘমেয়াদী হয়। এ সময় তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে তাকে 7 বছরের সাজা দিয়েছিল হাসিনা সরকার। বলেন, শতাধিক মামলা রয়েছে তার নামে। এসব মামলা আইনিভাবে মোকাবেলা করার কথাও বলেন তিনি। 2009 থেকে 2013 সালে সারা দেশে 124টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট, এই পরিস্থিতি বিবেচনা করে রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, স্বাস্থ্য খাতে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ভেস্তে যাবে। পূর্বে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাত পুনর্গঠন না করলে সরকারের প্রতি জনগণের বিশ্বাসের ঘাটতি তৈরি হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কথা দিয়ে নয়, কাজ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন। পেশাজীবীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই স্বাস্থ্য খাতে বিভিন্ন নিয়োগের সমালোচনাও করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করে স্বাস্থ্য উপদেষ্টাকে দ্রুত এ খাতের সকল বৈষম্য নিরসনের আহ্বান জানান তিনি। বৈষম্য নিরসনে দেরি হলে সাধারণ মানুষ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ।
সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব এগুচ্ছে, এটি আমরা খেয়াল করছি, কিছু বলছি না। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে, আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না। স্বাস্থ্য টেকনিক্যাল সাবজেক্ট, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে হবে। কোন অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছা মতো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮তম মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ শামসুল হক স্মৃতি পরিষদ। শহীদ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের পুরাতন থানাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যু হয় সৈয়দ শামসুল হকের। পরে কবির ইচ্ছানুযায়ী তার মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাহিত করা হয়। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন দল এলডিপি। দীর্ঘ সময় ধরে দেশটিতে ক্ষমতায় থাকায় এলডিপির নেতৃত্ব দেবেন এই প্রবীণ আইন প্রণেতা। শুক্রবার টোকিওতে এলডিপির প্রধান কার্যালয়ে দলীয় প্রধানের পদে ভোটাভুটি হয়। সেখানে অংশ নেন আইন প্রণেতা ও আঞ্চলিক নেতারা। প্রথম ধাপে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন করায় রান অফ ভোটে। এরপর গণনায় দেখা যায় ২১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ৬৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ ইশিবার প্রধান প্রতিপক্ষ তাকাইচি পেয়েছেন ১৯৪ ভোট। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন প্রার্থী। দেশটির সংবিধান অনুসারে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন সেই দলের নেতা। আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার পদত্যাগ করার কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম। চলতি বছর মে কিংবা জুন মাসে উহানে ডুবে গেছে চীনের নিউক্লিয়ার চালিত সাবমেরিন। বাহিনীর জন্য বিব্রতকর হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেছে পিপলস লিবারেশন আর্মি। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গণমাধ্যমকে খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২ কর্মকর্তা। জৌ শ্রেণীর এই সাবমেরিনটি নতুন করে সংযোজন করা হয়েছিল চীনের নৌবাহিনীতে। সমুদ্রের পানিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে কিনা, এ বিষয়ে চীনা প্রশাসন পদক্ষেপ নিয়েছে কিনা তা নিয়ে সন্দিহান মার্কিন কর্মকর্তারা। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে চীনের। দেশটির বহরে থাকা ৬০টি সাবমেরিনের মধ্যে ১২টি নিউক্লিয়ার চালিত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।